অনেক সময় আগের কথা। একটা খুব বড় এবং সমৃদ্ধ রাজ্যে একজন রাজা রাজত্ব করত। তার নাম মহারাজ শাহজাহান খান ছিল। তার রাজ্য খুব খুশহাল ছিল। চারদিকে সবুজ ফসলের ক্ষেত ছিল, নদীগুলো বয়ে চলত, পাহাড়ের চূড়াগুলো মেঘগুলোকে ছুঁয়ে থাকত। প্রজা খুব সন্তুষ্ট এবং খুশি ছিল। রাজা খুব ন্যায়পরায়ণ এবং দয়ালু ছিল। তিনি তার প্রজার খুব যত্ন নিত। মহারাজের একটা একলা মেয়ে ছিল, যার নাম রাজকুমারী ফারিয়া ছিল। রানীর মৃত্যু রাজকুমারী ফারিয়ার জন্মের সময়ই হয়ে গিয়েছিল। তাই রাজা তার পুরো জীবন তার মেয়েকে পালন এবং সাজানোতে লাগিয়ে দিয়েছিল। রাজকুমারী ফারিয়া রাজার চোখের তারা ছিল। তিনি খুব সুন্দর, বুদ্ধিমান এবং জিজ্ঞাসু স্বভাবের ছিল। রাজকুমারী ফারিয়া ছোটবেলা থেকেই খুব চঞ্চল এবং রহস্যময় জিনিসে আগ্রহী ছিল। তাকে পুরনো গল্প শোনা খুব পছন্দ ছিল। জাদুটোনার কথা, পরীদের গল্প, রাক্ষসের কিস্সা এসব তাকে খুব আকর্ষণ করত। প্রাসাদে একটা বুড়ি দাই ছিল, যার নাম রহিমা ছিল। তিনি রাজকুমারীকে ছোটবেলা থেকেই পালন করছিল। তিনি ফারিয়াকে প্রতিদিন রাতে ঘুমানোর আগে নানা রকম গল্প শোনাত। রাজকুমারী সেই গল্পগুলোতে হারিয়ে যেত। তার কল্পনা খুব বিস্তৃত ছিল। তিনি সবসময় ভাবত যে কাশ এই গল্পগুলো সত্যি হতো, কাশ তাকেও কোনো জাদুই জিনিস মিলত। রাজপ্রাসাদ খুব বিশাল এবং পুরনো ছিল। এই প্রাসাদ শত শত বছর পুরনো ছিল। এতে অগণিত ঘর ছিল, অনেক গোপন পথ ছিল, অনেক এমন ঘর ছিল যেগুলো বন্ধ পড়েছিল এবং যেগুলোতে কেউ যেত না। রাজা রাজকুমারীকে অনেকবার বোঝাত যে তিনি প্রাসাদের পুরনো অংশে না যান, সেখানে বিপদ হতে পারে, দেয়ালগুলো দুর্বল হয়ে গেছে, ছাদ পড়ে যেতে পারে। কিন্তু রাজকুমারী ফারিয়ার জিজ্ঞাসা তাকে সবসময় অস্থির রাখত। তিনি ভাবত যে সেই বন্ধ ঘরগুলোতে কি আছে, কি সেখানে কোনো ধনসম্পদ লুকানো আছে, কি কোনো রাজ আছে যা কাউকে জানা নেই। রাজকুমারী ফারিয়ার বয়স এখন 16 বছর হয়ে গিয়েছিল। তিনি একটা সুন্দর যুবতী হয়ে উঠেছিল। তার লম্বা কালো চুল তার কোমর পর্যন্ত লহরায়ে থাকত। তার চোখগুলো খুব চকচকে এবং জিজ্ঞাসু ছিল। তার হাসিতে একটা নিষ্পাপতা ছিল। তিনি খুব তীক্ষ্ণ এবং বুঝদার ছিল। রাজা চাইত যে শীঘ্রই তার মেয়ের বিয়ে কোনো ভালো রাজকুমারের সাথে হয়ে যাক, কিন্তু রাজকুমারী ফারিয়াকে বিয়েতে কোনো আগ্রহ ছিল না। তিনি সবসময় বই পড়ে থাকত, প্রাসাদের বাগানে ঘুরে বেড়াত, পুরনো ঘরগুলো দেখত। তাকে রহস্য সুলঝানো খুব পছন্দ ছিল। একদিন রাজকুমারী ফারিয়া প্রাসাদের পুরনো অংশে ঘুরছিল। তিনি একটা এমন গলিপথে পৌঁছল যেখানে তিনি আগে কখনো যাননি। এই গলিপথ খুব অন্ধকার এবং ভয়ঙ্কর ছিল। দেওয়ালগুলোতে মাকড়সার জাল লাগানো ছিল। মেঝেতে ধুলোর মোটা স্তর জমেছিল। মনে হচ্ছিল যে এখানে বছরের পর বছর কেউ আসেনি। রাজকুমারীকে একটু ভয় লাগছিল, কিন্তু তার জিজ্ঞাসা তার থেকে অনেক বেশি শক্তিশালী ছিল। তিনি ধীরে ধীরে এগিয়ে চলল। গলিপথের শেষে একটা খুব পুরনো কাঠের দরজা ছিল। দরজাতে ধুলোর মোটা স্তর জমেছিল। দরজাতে কিছু অদ্ভুত চিহ্ন তৈরি ছিল, যেগুলো কোনো প্রাচীন ভাষায় লেখা মনে হচ্ছিল। রাজকুমারী দরজাটাকে ধাক্কা দিয়ে খোলার চেষ্টা করল, কিন্তু দরজা খুলল না। দরজা বন্ধ ছিল। তাতে একটা খুব পুরনো তালা লাগানো ছিল। রাজকুমারী তালাটাকে দেখল। এটা একটা খুব অদ্ভুত তালা ছিল। এতে কোনো চাবির ছিদ্র ছিল না, বরং তাতে একটা অদ্ভুত চিহ্ন তৈরি ছিল, যা একটা ত্রিশূলের মতো দেখাচ্ছিল। রাজকুমারী বুঝতে পারল না যে এটাকে কিভাবে খোলা যাবে। তিনি ফিরে তার ঘরে চলে গেল, কিন্তু সেই দরজার চিন্তা তার মন থেকে যাচ্ছিল না। তিনি ভাবতে থাকল যে সেই দরজার পেছনে কি আছে। সেই রাতে রাজকুমারীকে ঘুম আসলো না। তিনি বারবার সেই দরজার কথা ভাবতে থাকল। অবশেষে তিনি স্থির করল যে তিনি দাই রহিমাকে এই বিষয়ে জিজ্ঞাসা করবে। পরের সকালে যখন দাই রহিমা রাজকুমারীর ঘরে এলো, তখন ফারিয়া তাকে জিজ্ঞাসা করল, দাইমা, প্রাসাদের পুরনো অংশে একটা বন্ধ দরজা আছে, তাতে একটা অদ্ভুত তালা লাগানো। আপনি জানেন তার কথা? দাই রহিমার মুখ শুনে ফ্যাকাশে হয়ে গেল। তিনি বলল, রাজকুমারীজি, আপনি সেই দিকে কেন গিয়েছিলেন? মহারাজ তো নিষেধ করেছেন না, সেই জায়গা বিপজ্জনক, আপনি সেখানে যাবেন না। রাজকুমারী বলল, কিন্তু দাইমা, আমাকে জানতে হবে সেই দরজার পেছনে কি আছে। দাই রহিমা কিছুক্ষণ ভাবল, তারপর বলল, ঠিক আছে, আমি আপনাকে বলছি, কিন্তু আপনি প্রতিজ্ঞা করুন যে কাউকে বলবেন না।
সেই দরজা খুব পুরনো। বলা হয় যে সেই ঘরে একটা জাদুকর থাকত। তিনি খুব শক্তিশালী জাদুকর ছিল। তিনি রাজার রাজগুরু ছিল। তিনি রাজাকে অনেক যুদ্ধে জয় দিয়েছিল। কিন্তু একদিন সেই জাদুকর অদৃশ্য হয়ে গেল। কেউ জানে না তিনি কোথায় গেল। শুধু তার ঘর বন্ধ পাওয়া গেল। তারপর থেকে সেই ঘর বন্ধ আছে। বলা হয় যে সেই ঘরে জাদুকরের অনেক জাদুই জিনিস আছে, কিন্তু সেই ঘর অভিশাপিত। যে কেউ সেই ঘর খোলার চেষ্টা করে তার সাথে খারাপ হয়। রাজকুমারী এটা শুনে আরও বেশি জিজ্ঞাসু হয়ে উঠল। তিনি ভাবতে লাগল যে তিনি সেই ঘরকে কিভাবে খুলবে। সেই রাতে যখন তিনি ঘুমানোর প্রস্তুতি নিচ্ছিল, তখন তাকে তার মায়ের একটা পুরনো সিন্দুক মনে পড়ল। রানীর মৃত্যুর পর রাজা রানীর সব জিনিস একটা সিন্দুকে বন্ধ করে রাজকুমারীর ঘরে রাখিয়ে দিয়েছিল। রাজকুমারী কখনো সেই সিন্দুক খোলেনি। আজ তার মন হলো যে তিনি সেই সিন্দুক খুলবে। রাজকুমারী সিন্দুক খুলল। তাতে রানীর কাপড়, গয়না এবং কিছু পুরনো জিনিস ছিল। যখন তিনি সব জিনিস বের করছিল, তখন তাকে সিন্দুকের তলায় কিছু অদ্ভুত অনুভব হলো। তিনি মনোযোগ দিয়ে তাহলে দেখল যে সিন্দুকের তলা দুইত। তিনি তলাটাকে সরালো, তাহলে নিচে একটা ছোট পকেট ছিল। সেই পকেটে একটা পুরনো কাপড় ছিল। রাজকুমারী সেই কাপড় খুলল, তাহলে তাতে একটা চাবি ছিল। এটা কোনো সাধারণ চাবি ছিল না। এই চাবি সোনার তৈরি ছিল এবং তাতে খুব সুন্দর খোদাই করা ছিল। চাবির মাথায় সেই ত্রিশূলের চিহ্ন তৈরি ছিল, যা সেই দরজার তালায় ছিল। রাজকুমারীর ধড়কন তীব্র হয়ে উঠল। তাকে বোঝা গেল যে এটা সেই চাবি যা সেই দরজাকে খুলতে পারে। কিন্তু কাপড়ে একটা চিঠি ছিল। রাজকুমারী চিঠি খুলল। সেটা তার মায়ের লেখায় ছিল। চিঠিতে লেখা ছিল, আমার প্রিয় মেয়ে, যদি তুমি এই চিঠি পড়ছ, তাহলে হয়তো আমি এই দুনিয়ায় নেই। এই চাবি খুব বিশেষ। এটা একটা জাদুই চাবি। এটা যে কোনো দরজাকে খুলতে পারে। কিন্তু মেয়ে, এই চাবির ব্যবহার খুব ভেবেচিন্তে করো, কারণ প্রত্যেক দরজার পিছনে যা আছে তা সবসময় ভালো হয় না। কিছু দরজা এমন যেগুলোকে বন্ধই রাখা উচিত। তুমি খুব বুঝদার। তুমি সঠিক সিদ্ধান্ত নেবে। আমি সব সময় তোমার সাথে আছি। তোমার মা। রাজকুমারীর চোখে জল এলো। তিনি চাবিটাকে তার বুকে লাগালো। তিনি ভাবতে লাগল যে তাকে কি সেই দরজাকে খোলা উচিত। তার মা সতর্ক করেছিল, দাইও বলেছিল যে সেই ঘর অভিশাপিত। কিন্তু তার জিজ্ঞাসা তার থেকে অনেক বেশি শক্তিশালী ছিল। তিনি স্থির করল যে তিনি সেই ঘরকে অবশ্যই খুলবে। কিন্তু তিনি একা যাবে না, তিনি কাউকে সাথে নেবে। পরের দিন রাজকুমারী দাই রহিমাকে বলল যে তিনি তার সাথে সেই ঘর পর্যন্ত চলুন। দাই অনেক নিষেধ করল, কিন্তু রাজকুমারীর জিদের কাছে তাকে নতি স্বীকার করতে হলো। দুজনে সেই পুরনো গলিপথে গেল। দরজার সামনে পৌঁছে রাজকুমারী চাবি বের করল। দাই যখন চাবি দেখল, তাহলে খুব অবাক হলো। তিনি বলল, রাজকুমারীজি, এই চাবি আপনাকে কোথায় থেকে মিলল? রাজকুমারী বলল, এটা আমার মায়ের ছিল, এখন আমার। রাজকুমারী চাবিটাকে তালার কাছে নিয়ে গেল। যতই চাবি তালার কাছে পৌঁছল, তালা থেকে একটা তীব্র আলো বের হলো। ত্রিশূলের চিহ্ন চমকাতে লাগল। তারপর হঠাৎ তালা খুলে গেল। দরজা ধীরে ধীরে খুলতে লাগল। দরজা খুলতেই একটা তীব্র বাতাসের ঝোড়ো এলো। ধুলো উঠতে লাগল। রাজকুমারী এবং দাই দুজনেই তাদের চোখ বন্ধ করল। যখন তারা চোখ খুলল, তাহলে সামনে একটা খুব বড় ঘর ছিল। ঘরটা খুব অদ্ভুত ছিল। এতে চারদিকে বই ছিল। দেয়ালগুলোতে শেলফ লাগানো ছিল এবং তাতে শত শত পুরনো বই রাখা ছিল। ঘরের মাঝে একটা বড় টেবিল ছিল, যাতে অনেক অদ্ভুত জিনিস রাখা ছিল। কাঁচের শিশিগুলো যাতে রঙিন তরল পদার্থ ছিল, কিছু অদ্ভুত যন্ত্র, একটা বড় ক্রিস্টাল বল। ঘরের দেয়ালগুলোতে অদ্ভুত ছবি আঁকা ছিল। পুরো ঘর একটা জাদুই আভায় ভরা ছিল। রাজকুমারী ধীরে ধীরে ভিতরে গেল। তিনি দেখল যে টেবিলে একটা বড় বই খোলা রাখা আছে। তিনি বইটার কাছে গেল এবং তা দেখতে লাগল। বইতে অদ্ভুত ভাষায় কিছু লেখা ছিল, কিন্তু যতই রাজকুমারী বইটাকে ছুঁল, সেই শব্দগুলো বদলাতে লাগল এবং রাজকুমারীর ভাষায় বদলে গেল। বইতে লেখা ছিল, এই জাদুই চাবি খুব শক্তিশালী। এটা যে কোনো দরজাকে খুলতে পারে। এটা সময়ের দরজা খুলতে পারে, এটা স্থানের দরজা খুলতে পারে, এটা স্মৃতির দরজা খুলতে পারে। কিন্তু সতর্ক থাকো, প্রত্যেক দরজা একটা পথ দেখায় এবং প্রত্যেক পথের একটা পরিণাম আছে। যে দরজা খোলা হয় তাকে বন্ধ করাও জরুরি, না হলে দুটো দুনিয়ার মাঝে ভারসাম্য নষ্ট হয়ে যাবে। রাজকুমারী এটা পড়ে অবাক হয়ে গেল। তাকে বোঝা গেল যে এই চাবি কোনো সাধারণ চাবি নয়, এটা খুব শক্তিশালী।
তিনি ভাবল যে যদি এই চাবি সময়ের দরজা খুলতে পারে তাহলে কি তিনি তার মায়ের সাথে দেখা করতে পারে, কি তিনি অতীতে যেতে পারে? এটা ভেবে তার হৃদয় তীব্রভাবে ধড়কাতে লাগল। তখন তার নজর ঘরের এক কোণে লাগানো একটা ছোট দরজায় পড়ল। এই দরজা খুব অদ্ভুত ছিল। এটা পাথরের তৈরি ছিল এবং এতে খুব সুন্দর খোদাই করা ছিল। দরজাতে একটা মহিলার ছবি আঁকা ছিল, যা ঠিক রাজকুমারীর মায়ের মতো লাগছিল। রাজকুমারী সেই দরজার কাছে গেল। তিনি দেখল যে এই দরজাতেও একটা তালা লাগানো আছে। তিনি তার জাদুই চাবি বের করল এবং তালায় ঠোকালো। তালা খুলে গেল এবং দরজা খুলে গেল। দরজার পিছনে একটা সুন্দর বাগান ছিল, কিন্তু এটা প্রাসাদের বাগান ছিল না, এটা কোনো অন্য জায়গা ছিল। রাজকুমারী দাইয়ের দিকে তাকালো। দাই খুব ভয় পেয়েছিল। তিনি বলল, রাজকুমারীজি, এটা কি? এই দরজা কোথায় যায়? রাজকুমারী বলল, আমাকে জানা নেই দাইমা, কিন্তু আমি জানতে চাই। আপনি এখানেই থাকুন, আমি এক্ষুনি আসছি। রাজকুমারী সাহস করে দরজা থেকে বাইরে পা রাখল। যতই তিনি বাগানে পা রাখল, তাকে অনুভব হলো যে তিনি কোনো অন্য সময়ে আছেন। বাতাস আলাদা ছিল, আকাশ আলাদা ছিল, সবকিছু আলাদা ছিল। তিনি ধীরে ধীরে এগিয়ে চলল। বাগানে খুব সুন্দর ফুল ফুটেছিল। একটা ফোয়ারা ছিল যাতে জলের ধারা নাচছিল। তখন তিনি দেখল যে একটা মহিলা বাগানে ঘুরে বেড়াচ্ছে। সেই মহিলা পিছন থেকে দেখা যাচ্ছিল। রাজকুমারী তার কাছে গেল। যখন সেই মহিলা ঘুরল, তাহলে রাজকুমারীর শ্বাস থেমে গেল। সেটা তার মা ছিল, রানী ছিল। তিনি যুবতী ছিল, সুন্দর ছিল, জীবিত ছিল। রাজকুমারীর চোখে জল এলো। তিনি বলল, মা? রানী হেসে বলল, হ্যাঁ মেয়ে, আমি তোমার মা। আমি জানতাম যে একদিন তুমি এখানে আসবে। আমি তোমার অপেক্ষা করছিলাম। রাজকুমারী দৌড়ে তার মায়ের গলায় লেগে গেল। তিনি ফুপিয়ে কাঁদতে লাগল। তিনি বলল, মা, আমি আপনাকে খুব মিস করেছি। আমি আপনার ছাড়া খুব একা। রানী বলল, আমিও তোমাকে খুব মিস করি মেয়ে, কিন্তু এই জায়গা আসল নয়। এটা অতীতের একটা স্মৃতির সংসার। আমি আসল নই, আমি শুধু একটা ছবি, যাই জাদুই দরজা তৈরি করেছে। তোমাকে ফিরে যেতে হবে। রাজকুমারী বলল, না মা, আমি এখানেই থাকব, আপনার সাথে। রানী বলল, না মেয়ে, তোমার আসল জীবন সেখানে। তোমার বাবা আছেন, তোমার রাজ্য আছে, তোমার ভবিষ্যৎ আছে। যদি তুমি এখানে থেকে যাও তাহলে তুমি অতীতে আটকে যাবে। তুমি কখনো এগোতে পারবে না মেয়ে। আমি তোমাকে সেই চাবি তাই দিয়েছিলাম যাতে তুমি সঠিক পথ বেছে নিতে পারো, যাতে তুমি বুঝতে পারো যে প্রত্যেক দরজাকে খোলা জরুরি নয়, কিছু দরজা বন্ধই রাখা উচিত। অতীতকে অতীতই রাখো, এগিয়ে চলো। রাজকুমারীকে বোঝা গেল যে তার মা ঠিক বলছেন। তিনি তার মাকে গলায় লাগালো এবং বলল, মা, আমি আপনাকে খুব ভালোবাসি। রানী বলল, আমিও তোমাকে খুব ভালোবাসি মেয়ে। এখন যাও এবং হ্যাঁ, সেই চাবির ব্যবহার খুব ভেবেচিন্তে করো, সেটা খুব শক্তিশালী। রাজকুমারী ফিরে দরজার দিকে ঘুরল। তিনি দরজা থেকে বাইরে পা রাখল এবং ফিরে সেই জাদুই ঘরে এলো। তিনি পিছনে ঘুরে দেখল, তাহলে সেই বাগান অদৃশ্য হয়ে গিয়েছিল, দরজা বন্ধ হয়ে গিয়েছিল। রাজকুমারী গভীর শ্বাস নিল। তার চোখে এখনও জল ছিল, কিন্তু তার মুখে একটা শান্তি ছিল। দাই জিজ্ঞাসা করল, রাজকুমারীজি, কি হয়েছে? আপনি কোথায় গিয়েছিলেন? রাজকুমারী বলল, আমি আমার মায়ের সাথে দেখা করতে গিয়েছিলাম দাইমা, এবং তিনি আমাকে একটা খুব গুরুত্বপূর্ণ শিক্ষা দিয়েছেন। পরের কয়েকদিনে রাজকুমারী সেই জাদুই চাবি দিয়ে অনেক দরজা খুলল। তিনি ভবিষ্যতের দরজা খুলল এবং দেখল যে তার ভবিষ্যৎ কেমন হবে। তিনি দূর দেশের দরজা খুলল এবং সেখানকার যাত্রা করল। তিনি স্মৃতির দরজা খুলল এবং তার ছোটনালাকে আবার জিয়ে উঠল। কিন্তু প্রত্যেকবার যখন তিনি ফিরে আসত, তাহলে তাকে অনুভব হতো যে এসব আসল নয়, আসল জীবন তো এখানে। এই মুহূর্তে, এই বর্তমানে, একদিন রাজকুমারী একটা এমন দরজা খুলে দিল যা তাকে খোলা উচিত ছিল না। এই দরজা একটা অন্ধকার দুনিয়ায় যায়, যেখানে রাক্ষস এবং খারাপ আত্মা থাকে। যতই রাজকুমারী সেই দরজা খুলল, সেই দুনিয়া থেকে একটা খারাপ আত্মা বেরিয়ে রাজকুমারীর দুনিয়ায় এলো। সেই আত্মা খুব শক্তিশালী এবং বিপজ্জনক ছিল। তিনি প্রাসাদে ধ্বংস শুরু করল। লোকেরা ভয় পেয়ে গেল। রাজা চিন্তিত হয়ে উঠল। কাউকে বোঝা যাচ্ছিল না যে এটা কি হচ্ছে। রাজকুমারীকে অনুভব হলো যে এসব তার ভুলের কারণে হয়েছে। তিনি তার মায়ের সতর্কতা শোনেনি। তিনি বিনা চিন্তায় একটা বিপজ্জনক দরজা খুলে দিয়েছিল। এখন তাকে এই ভুলকে সংশোধন করতে হবে। তিনি সেই জাদুই বই আবার খুলল এবং পড়তে লাগল।
বইতে লেখা ছিল যদি কোনো ভুল দরজা খুলে যায় তাহলে তাকে বন্ধ করার একটাই উপায়, সেই খারাপ জিনিসকে ফিরিয়ে তার দুনিয়ায় পাঠাতে হবে এবং তারপর দরজাকে চিরকালের জন্য বন্ধ করে দিতে হবে। রাজকুমারী সাহস করল, তিনি সেই খারাপ আত্মার মুখোমুখি হল। তিনি তার জাদুই চাবির ব্যবহার করল এবং একটা আলোর দরজা খুলল। সেই আলো এত তীব্র ছিল যে খারাপ আত্মা তা সহ্য করতে পারল না। তিনি চিৎকার করে ফিলে তার অন্ধকার দুনিয়ায় পালিয়ে গেল। রাজকুমারী তৎক্ষণাৎ সেই দরজাকে বন্ধ করে দিল এবং চাবি দিয়ে তাকে চিরকালের জন্য সিল করে দিল। এই ঘটনার পর রাজকুমারীকে একটা খুব বড় শিক্ষা মিলল। তাকে বোঝা গেল যে শক্তির সাথে দায়িত্বও আসে। তার কাছে একটা খুব শক্তিশালী চাবি ছিল, কিন্তু এর অর্থ এটা নয় যে তিনি প্রত্যেক দরজাকে খুলে দেবে। কিছু দরজা বন্ধই রাখা উচিত, কিছু রহস্যই রাখা উচিত। রাজকুমারী সেই জাদুই ঘরকে আবার বন্ধ করে দিল। তিনি চাবিটাকে তার মায়ের সিন্ধুকে ফিরিয়ে রাখল। তিনি স্থির করল যে তিনি এই চাবির ব্যবহার শুধু তখনই করবে যখন সত্যি দরকার হবে। তিনি তার বর্তমানে বাঁচতে শিখে গেল। তিনি তার বাবার সাহায্য করা শুরু করল, রাজ্যের কাজে হাত বাড়াতে লাগল, প্রজার সেবা করতে লাগল। কয়েক মাস পর একটা পাশের রাজ্য থেকে একজন রাজকুমার এলো। তিনি খুব বুঝদার এবং দয়ালু ছিল। রাজকুমারী এবং রাজকুমারের মাঝে ভালো বন্ধুত্ব হলো। ধীরে ধীরে সেই বন্ধুত্ব প্রেমে বদলে গেল। রাজা তাদের দুজনের বিয়ে ঠিক করল। রাজকুমারী খুশি ছিল। তাকে অনুভব হলো যে আসল সুখ অতীতে বা ভবিষ্যতে নয়, বরং বর্তমানে। বিয়ের এক রাত আগে রাজকুমারী আবার তার মায়ের সিন্দুক খুলল। তিনি চাবি বের করল এবং তা দেখল। চাবি এখনো চমকাচ্ছে। রাজকুমারী হাসল। তিনি চাবিটাকে তার ঠোঁটে লাগালো এবং তারপর একটা নতুন কাপড়ে মুড়ে ফিরে সিন্দুকে রাখল। তিনি ভাবল যে একদিন যখন তার নিজের মেয়ে হবে তাহলে তিনি তাকে এই চাবি দেবে এবং তাকেও সেই শিক্ষা দেবে যা তার মা তাকে দিয়েছিল। রাজকুমারীর বিয়ে বড় ধুমধাম করে হলো। পুরো রাজ্য সুখে ভরে উঠল। রাজকুমারী এবং রাজকুমার খুব খুশি ছিল। রাজকুমারী তার জীবনে ভারসাম্য পেয়ে গেল। তাকে বোঝা গেল যে জিজ্ঞাসা ভালো, কিন্তু বুদ্ধিমানের সাথে কাজ করা আরও জরুরি। তাকে এটাও বোঝা গেল যে প্রত্যেক রহস্যকে সুলঝানো জরুরি নয়, কিছু জিনিস রহস্যই রাখা উচিত। কয়েক বছর পর রাজকুমারীর একটা মেয়ে হল। যখন সেই মেয়ে বড় হতে লাগল, তাহলে রাজকুমারী দেখল যে সেও তার মতো জিজ্ঞাসু, সেও রহস্যময় জিনিসে আগ্রহী। রাজকুমারী হাসল। তাকে জানা ছিল যে সঠিক সময় এলে তিনি তার মেয়েকে সেই জাদুই চাবি দেবে এবং তাকে সেই শিক্ষা দেবে যা তিনি তার অভিজ্ঞতা থেকে শিখেছে। এবং এভাবেই জাদুই চাবির গল্প একটা প্রজন্ম থেকে অন্য প্রজন্মে চলে গেল। প্রত্যেক প্রজন্ম সেই চাবি থেকে কিছু না কিছু শিখল, কিছু ভুল করল, কিছু সঠিক পথ বেছে নিল, কিন্তু সবাই একটা কথা শিখল, শক্তির সাথে দায়িত্ব আসে এবং প্রত্যেক দরজাকে খোলা জরুরি নয়। কখনো কখনো বন্ধ দরজাগুলোও আমাদের একটা শিক্ষা দেয়। সেই শিক্ষা হলো ধৈর্যের, বুদ্ধির এবং বর্তমানে বাঁচার। রাজকুমারী ফারিয়া তার জীবনে অনেক সুখ দেখল। তিনি তার রাজ্যের খুব সেবা করল। তিনি একটা বুদ্ধিমান রানী হল। লোকেরা তার খুব সম্মান করত এবং প্রত্যেকে সেই জাদুই চাবির গল্প জানত। এই গল্প লোকেদের শেখাত যে জিজ্ঞাসা ভালো, কিন্তু বুদ্ধি এবং সংযম আরও জরুরি।